হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসটা অবশ্যই সবাই দেখবে, আর মেবি এই ক্লাসটা কিন্তু অনেকটাই বড় হতে চলছে। হতে পারে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিডিও হতে পারে। তো সবাই ভালো করে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তো আজকের বিষয় হলো এশিয়া। আজকে আমরা এশিয়া থেকে সবগুলো টপিকই এখানে ডিসকাস করে থাকবো, ঠিক আছে? তো চলো আলোচনা করা যাক। এখানে দেখবে সিলেবাসের মধ্যে মিলিয়ে যা যা সিলেবাসে এখানে ইন্ডিকেট করেছে সবগুলোই এখানে আছে, ঠিক আছে? তো চলো। তো এশিয়া নামটির উৎপত্তি নিয়ে মতভেদ আছে। গ্রিকরা তাদের জন্মভূমির পূর্ব দেশকে এশিয়া বলতেন। এসিরীয় ভাষায় এসো শব্দটির অর্থ মানে পূর্ব। সম্ভবত এ থেকেই এশিয়া নামটি এসেছে। আয়তনে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ। লোক সংখ্যার দিক থেকেও এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ। সমগ্র পৃথিবীর অর্ধেকের বেশি লোক এই এশিয়ায় বসবাস করে। প্রাকৃতিক বৈচিত্র্যেও এশিয়া অতুলনীয় মহাদেশ। পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমালয়, উচ্চতম মালভূমি পামির প্রভৃতি এশিয়াতে অবস্থিত। তো এখানে আমরা অনেকগুলা এমসিকিউ পেয়ে গেছি। তো এই এমসিকিউগুলা তোমরা খাতায় বানিয়ে রাখবে, ঠিক আছে? তো এসিরীয় ভাষায় এসু মানে কি, তারপর গ্রিকরা তাদের জন্মভূমির পূর্ব দেশকে এশিয়া বলতেন। তারপর পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত, ঠিক আছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বত কি হিমালয়, এটা এশিয়ার মধ্যে আছে। উচ্চতম মালভূমি পামির মালভূমি, এটাও এশিয়ার মধ্যে আছে, ঠিক আছে? তো এশিয়ার যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা আমাদের পড়তে হবে, কারণ এটা আমাদের এখানে কি লেখা আছে, ফিজিক্যাল সেটআপ লেখা আছে, দেখবে। তো আমাদের সিলেবাসে কী লেখা আছে, ফিজিক্যাল সেটআপ। তো আমাদের এখানে কি পড়বো আমরা, এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন সেম। তো বাউন্ডারি, এশিয়ার উত্তরে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আর দক্ষিণ পশ্চিমে কি আছে, লোহিত সাগর ও আফ্রিকা, আর পশ্চিমে ভূমধ্য সাগর ও ইউরোপ। তো এই দেখো, একটু জুম আউট করে নিই, দেখো। তো এশিয়ার উত্তরে কি আছে, উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, ঠিক আছে? কি আছে, এশিয়ার উত্তরে কি আছে, উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর। ওকে, মানে এশিয়ার যে এই পার্টটা আছে, ঠিক আছে, এশিয়ার কোন পার্টটা আছে, এশিয়ার যে এই পার্টটা আছে, এই পার্টটার মধ্যে কিন্তু কি আছে, উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, ঠিক আছে? পূর্বে কি আছে, প্রশান্ত মহাসাগর। এই দেখো, পূর্বে কি আছে, পূর্বে আছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? পূর্বে আছে কি, প্রশান্ত মহাসাগর। তো দক্ষিণে কি আছে, ভারত মহাসাগর। কি আছে, দক্ষিণে আছে ভারত মহাসাগর। ওকে, মানে দক্ষিণ হলো এই সাইডটা, এই সাইডটাতে কি আছে, এখানে আছে ভারত মহাসাগর। ওকে, তারপর কি আছে, তারপর এখানে আছে দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা। দক্ষিণ আর পশ্চিম, ঠিক আছে, যে দক্ষিণ আর পশ্চিম এই সাইডটার মধ্যে কি আছে, লোহিত সাগর আছে আর আছে আফ্রিকা। ওকে, এখানে আর পশ্চিমে ভূমধ্য সাগর ও ইউরোপ। কি আছে, পশ্চিমে ভূমধ্য সাগর ও ইউরোপ, ঠিক আছে? তো দেখো এখানে এই যে এই সাইডে কি আছে, ইউরোপ আর ভূমধ্য সাগরই আছে। ওকে, আর পূর্ব দিকে সংকীর্ণ বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো এই যে পূর্ব দিকে কি আছে, দেখো এখানে লেখা আছে, আমাদের এখন শুধু শিখব যে পূর্ব দিকে সংকীর্ণ বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব দিকে সংকীর্ণ বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো আমাদের এখানে আরেকটা এমসিকিউ চলে আসছে যে এশিয়া মহাদেশকে যে উত্তর আমেরিকা থেকে কে বিচ্ছিন্ন করেছে, বেরিং প্রণালী বিচ্ছিন্ন করেছে, ঠিক আছে? তো পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, ঠিক আছে? তবে অ্যান্টার্কটিকায় স্থায়ী মনুষ্য বসতি নেই, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোথায় স্থায়ী মনুষ্য বসতি নেই, এটা হলো অ্যান্টার্কটিকার মধ্যে। তো পশ্চিমে লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে
আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো খুবই ইন্টারেস্টিং, কি দেখো ইন্টারেস্টিং হলো পূর্ব দিকে যে বেরিং প্রণালী আছে সেটা আমেরিকা থেকে মানে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিভক্ত করেছে, আর পশ্চিম দিকে যে লোহিত সাগর আছে ও সুয়েজ খাল আছে এটি এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো পূর্ব দিকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কে বেরিং প্রণালী, আর পশ্চিম দিকে লোহিত সাগর ও সুয়েজ খাল আফ্রিকা থেকে ওই যে এশিয়াকে বিভক্ত করেছে। তবে ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝখানে অনুচ্চ ইউরাল পর্বত ও ইউরাল নদী ছাড়া অন্য কোনো ভৌগোলিক সীমারেখা নেই। প্রকৃতপক্ষে ইউরোপ ও এশিয়া একটি যুক্ত স্থলভাগ, এই জন্য দুটি মহাদেশকে একসঙ্গে বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়া কাকে বলা হয়? ইউরোপ ও এশিয়াকে একসঙ্গে বলা হয় কি? ইউরেশিয়া। ওকে, তো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। তো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আমাদের পড়তে হবে যে এশিয়া মহাদেশে পশ্চিমে প্রায় 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে পূর্বে 170 ডিগ্রি পশ্চিমে দ্রাঘিমা এবং উত্তরে প্রায় 78 উত্তর অক্ষাংশ থেকে শুরু করে দক্ষিণে প্রায় 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এটা হলো কি অক্ষাংশ ও দ্রাঘিমা রেখাংশ, ঠিক আছে। তো উত্তর দক্ষিণে প্রায় 90 ডিগ্রি অক্ষাংশ জুড়ে বিস্তৃত বলে এশিয়ার দক্ষিণ অংশে যখন উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে তখন উত্তর অংশে বিরাজ করে শীতল তুন্দ্রা জলবায়ু। তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট একটা, যে উত্তর দক্ষিণে, ঠিক আছে, কি আছে উত্তর দক্ষিণে মানে উপর থেকে নিচ অবধি যখন 90 ডিগ্রি অক্ষাংশ জুড়ে থাকে তখন মানে এরকম থাকে, ঠিক আছে, যখন এরকম থাকে তখন এই যে তার দক্ষিণ অংশে যখন উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে, মানে তার নিচের দিকে যখন উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে তখন তার উত্তর দিকে কী থাকে? শীতল তুন্দ্রা জলবায়ু থাকে। মানে এদিকে যদি একটা গরম বায়ু থাকে এদিকে শীতল শীতল থাকবে, এদিকে যদি শীতল থাকে তাহলে এদিকে গরম থাকবে, বা এদিকে গরম থাকলে এদিকে শীতল থাকবে, ঠিক আছে, মানে উল্টোটা হয়। পূর্ব পশ্চিমে প্রায় 165 ডিগ্রি দ্রাঘিমা জুড়ে বিস্তৃত বলে বিভিন্ন অংশের মধ্যে স্থানীয় সময়ের বিস্তর পার্থক্য দেখা যায়। সাইবেরিয়ায় পূর্ব সীমায় যখন সন্ধ্যা, পশ্চিমে তুরস্কে তখন সকাল। মানে এই যে পূর্ব আর পশ্চিম দিকে প্রায় 165 দ্রাঘিমা রেখা জুড়ে আছে বলে এখানে প্রায় কি দেখা যায়? সময়ের মধ্যে ব্যবধান দেখা যায়। সেম টাইমের মধ্যে সাইবেরিয়ার যে পূর্ব সাইড আছে ওইখানে কি থাকে? সন্ধ্যা। আবার সেম টাইমের মধ্যে মানে পশ্চিমে তুরস্কর যখন কি সকাল, ঠিক আছে, মানে সেম টাইমের মধ্যে তুরস্কের মধ্যে সকাল, কিন্তু আবার সাইবেরিয়ার পূর্ব সীমার মধ্যে কি আছে? সন্ধ্যা। ওকে, তো আয়তন ও লোক সংখ্যা। এশিয়া মহাদেশের মোট আয়তন প্রায়, দেখো আয়তনটা কত এখানে বলা হয়েছে? 4,50,00,200 বর্গ কিমি। কি? 4,50,00,200 বর্গ কিমি। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 হলো এশিয়া। CIS এর প্রায় 75% ভূমি এবং তুরস্কের প্রায় 97% ভূমি এশিয়া মহাদেশের অন্তর্গত। মানে কি বলা হয়েছে এখানে? যে CIS এর 75% ভূমি এই এশিয়ার মধ্যে আছে, সেমভাবে যে তুরস্কর তার 97% ভূমি কোথায় আছে? এশিয়ার মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে আরও বলেছে যে তবে শুধু আয়তনে নয়, লোক সংখ্যা অনুসারেও এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। তো এশিয়ার বর্তমান লোক সংখ্যা 385 কোটিরও বেশি। তো আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যে 385 কোটি লেগেছে এটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এটা 2005-এর কথা বলা হয়েছে, আর এটা পুরান বই, তো পুরান বইয়ের অনুযায়ী এটা এরকম হয়েছে। তো বর্তমানে এশিয়ার লোক সংখ্যা কত অবশ্যই আমাকে মেসেজ বক্সে মেসেজ করে দেবে, মানে কমেন্ট বক্সে, ঠিক আছে। আমি চাইবো যে তোমরা এটা আমাকে ডিসকাস করে দাও। এশিয়ার ভৌগোলিক গুরুত্ব। বিশ্বের 60টি মহাদেশ থাকলেও ভৌগোলিক গুরুত্ব বিচারে এশিয়ার স্থান সবার উপরে। তো এর কারণ আয়তন ও লোক সংখ্যা উভয় দিক থেকে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ। এর আয়তন প্রায় 4,50,00,200 বর্গ কিমি, যা পৃথিবীর মোট স্থলভাগের 1/3 কাছাকাছি। আমরা একটু আগে পড়লাম, তো লোক সংখ্যা এখনও পড়লাম, লোক সংখ্যা এখানে চেঞ্জ হবে।
তো এশিয়াতে আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়। আমরা প্রথমে পড়েছিলাম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8,848 মিটার, অবশ্যই সবার জানা আছে। তারপর স্থলভাগের গভীরতম স্থান মরুসাগর সংলগ্ন উপকূল, স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 394 মিটার নিচে আছে। সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি 4,800 মিটার। আর একটার নাম কি, এর আরেকটার নাম হলো পৃথিবীর ছাদ। তো পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। বৃহত্তম উচ্চ মালভূমি তিব্বত, বৃহত্তম উচ্চ মালভূমি কি, এটা হলো তিব্বত, ঠিক আছে। তো বৃহত্তম হ্রদ কি, কাস্পিয়ান। গভীরতম হ্রদ কি, বৈকাল হ্রদ, ঠিক আছে। তো বৃহত্তম উচ্চ মালভূমির নাম কি, তিব্বত। এটা আমাদের মনে রাখতে হবে, এশিয়ার বৃহত্তম উচ্চ মালভূমি হলো তিব্বত। তারপর এখানে বলা হচ্ছে যে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। বৃহত্তম হ্রদ কি, কাস্পিয়ান হ্রদ, আর গভীরতম হ্রদ কি, বৈকাল হ্রদ। এটা আমাদের মনে রাখতে হবে। শীতলতম স্থান কি, রাশিয়ার সাইবেরিয়ার ওমিয়াকন। শীতলতম স্থান কি, রাশিয়ার সাইবেরিয়ার ওমিয়াকন, ঠিক আছে। তো উষ্ণতম স্থান কি, পাকিস্তানের জেকোকাবাদ। সর্বাধিক বৃষ্টিবহুল স্থান ভারতের চেনাপুঞ্জের কাছে মৌসিনরাম। বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ। বৃহত্তম উপদ্বীপ কি, আরব উপদ্বীপ। তো বৃহত্তম অরণ্য কি, রাশিয়ার সরলবর্গীয় অরণ্য তৈগা। বৃহত্তম অরণ্য কি, তৈগা। কোথায় আছে? রাশিয়ার সরলবর্গীয় অরণ্যে। খনিজ সম্পদের ক্ষেত্রে দেখা যায় বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল, কয়লা, আকরিক লোহা প্রভৃতি মূল্যবান খনিজ দ্রব্য আহরিত হয় এশিয়া মহাদেশ থেকে। তো এই যে পার্টগুলো এখানে পড়ানো হয়েছে বা এখানে দেখছো এখন অবধি, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপর কৃষিকার্য এশিয়ার শ্রেষ্ঠ, অন্য যে কোনো মহাদেশের তুলনায় এই দেশে অনেক বেশি পরিমাণ ধান, গম, চা, পাট, আখ, তুলো, ডাল, তৈলবীজ উৎপাদিত হয়। শিল্পেও এশিয়া অনন্য। লৌহ ইস্পাত, কার্পাস, বয়ন, ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স বা বিদ্যুৎ শিল্পে এশিয়া খুবই উন্নত। বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ চীন এশিয়াতেই অবস্থিত। বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ 4টি ধর্ম খ্রিস্টান, ইসলাম, হিন্দু ও বৌদ্ধ উৎপত্তি এশিয়াতেই, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ। তো এশিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য রূপরেখা লেখো। এশিয়ার ভূপ্রকৃতি। এশিয়ার ভূপ্রকৃতি কি বৈচিত্র্যপূর্ণ। এর বিস্তৃত অঞ্চল জুড়ে যেমন একদিকে আছে নবীন বঙ্গীল পর্বতমালা বা প্রাচীন শিলায় গঠিত মালভূমি অঞ্চল, তেমনি অন্যদিকে আছে নতুন পাললিক শিলা গঠিত সমভূমি বা নিম্নভূমি। এই বৈচিত্র্য অনুসারে এশিয়ার ভূপ্রকৃতিকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। একটি হলো উত্তর সমভূমি, একটা মধ্যভাগের পর্বতমালা ও উচ্চ মালভূমি অঞ্চল, দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল, ঠিক আছে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে যে এশিয়ার ভূপ্রকৃতিকে 6 ভাগে ভাগ করা যায়। একটা কি, উত্তরে সমভূমি অঞ্চল, মধ্যভাগের পর্বতমালা ও উচ্চ মালভূমি অঞ্চল, দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। তো উত্তরের সমভূমি অঞ্চল। এশিয়া মহাদেশের উত্তর অংশে আছে একটি ত্রিভুজাকৃতির বিস্তীর্ণ সমতল ভূমি। তো এশিয়া মহাদেশের যেখানে উত্তরাংশ আছে সেখানে কি আছে, ত্রিভুজাকৃতির একটা বিস্তীর্ণ সমতল ভূমি আছে। এই সমভূমি পশ্চিমে কাস্পিয়ান সাগর তীর থেকে পূর্বে বেরিং এবং দক্ষিণে পর্বতমালার উচ্চভূমি অঞ্চল থেকে শুরু করে উত্তর সমুদ্র মহাসাগর পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো সমভূমিটি দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ক্রমশ ঢালু হয়। তো এই কথাটা আমাদের মনে রাখতে হচ্ছে, সমভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ঢালু হয়, ঠিক আছে। তবে তাই এর উপর দিয়ে উব, ইয়েনসি ও লেনা নদী দক্ষিণ থেকে উত্তরে প্রভাবিত হয়ে সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগরে পড়েছে, ঠিক আছে। তো এই যে সমভূমিটি কোথায় আছে, এশিয়া মহাদেশে আছে, ঠিক আছে। তো এই সমভূমিটি দক্ষিণ পূর্ব থেকে উত্তরে ক্রমশ ঢালু থাকে। তো তাই এর উপর দিয়ে উব, ইয়েনসি ও লেনা নদী
দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগরে পড়েছে। তো বিভিন্ন স্থানের মধ্যে ভূপ্রাকৃতিক পার্থক্যের জন্য এই বিশাল অঞ্চলটি তিনটি এক অংশে ভাগ করা যায়। একটা হলো একেবারে পূর্ব দিকে বেরিং প্রণালী উপকূল থেকে পশ্চিমে ইয়েনসি নদীর উপত্যকা পর্যন্ত অতি প্রাচীন ও ক্ষয়প্রাপ্ত অঞ্চল, যার নাম হলো সাইবেরিয়ান শিল্ড বা আঙ্গারল্যান্ড। তো এই যে আঙ্গারল্যান্ড কি, যখন আমরা একেবারে পূর্ব দিকে যাব, যেখানে আমরা বেরিং প্রণালীর উপকূল থেকে পশ্চিমে ইয়েনসি নদীর উপত্যকা পর্যন্ত যাব, কোথা থেকে বেরিং প্রণালী থেকে শুরু করে আমরা পশ্চিমে ইয়েনসি নদী উপত্যকা পর্যন্ত যাব, তো সেখানে অতি প্রাচীন ওই ক্ষয়প্রাপ্ত অঞ্চল আছে, এর নামে কি সাইবেরিয়ান শিল্ড বা আঙ্গারল্যান্ড। ওকে, তো পূর্বে ইয়েনসি নদীর উপত্যকা থেকে পশ্চিমে এশিয়ার সীমানা পর্যন্ত অঞ্চলের নাম পশ্চিম সাইবেরিয়ান সমভূমি। তো পূর্বে ইয়েনসি নদীর উপত্যকা থেকে পশ্চিম এশিয়ার সীমান্ত পর্যন্ত অঞ্চলের নাম কি পশ্চিম সাইবেরিয়ান সমভূমি। এখানকার গড় উচ্চতা 200 মিটার। এই অঞ্চলের মধ্যে উব ও ইয়েনসি নদীর মাঝখানে একটি বিশাল জলভূমি আছে। কি, এই যে এই অঞ্চলে উব আর ইয়েনসি নদীর মাঝে একটি বিশাল জলাভূমি আছে। উব নদী অববাহিকার দক্ষিণে এবং কাস্পিয়ান সাগরের পূর্বে একটি বিস্তীর্ণ নিম্নভূমি আছে, এর নাম তুরান অববাহিকা বা আরল অববাহিকার নিম্নরূপ। মানে এখানে কি বলা হয়েছে যে উব নদী অববাহিকার দক্ষিণে, ঠিক আছে, উব নদীর অববাহিকার দক্ষিণে এবং কাস্পিয়ান সাগরের পূর্বে একটি বিস্তীর্ণ নিম্নভূমি আছে। তো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে উব নদী অববাহিকা আছে, সেখানে দক্ষিণে এবং কাস্পিয়ান সাগরের পূর্বে একটি বিস্তীর্ণ নিম্নভূমি আছে, তার নাম কি তুরান অববাহিকা বা আরল অববাহিকা। তো কাস্পিয়ান সাগর এটা হবে আরব সাগর, ঠিক আছে, এখানে আরব আরব লেখা আছে, এখানে কি হবে, এখানে হবে আরব হবে, এখানে তোমরা আরব লাগবে, ঠিক আছে, ওকে, এখানে আরব লাগবে। তো আরব সাগর প্রভৃতি এখানে অবস্থিত। তো এখানকার কোনো কোনো স্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8-9 মিটার নিচে অবস্থিত। কারাকুম মানে কারাকুম এবং কিজলিকুম নামে এই দুটি মরুভূমি এখানে আছে। কি, কারাকুম আর হলো কিজলিকুম। কি, কারাকুম ও কিজিলকুম, কিজলি না কিজিলকুম নামে এখানে দুইটি মরুভূমি আছে। তো মধ্যভাগের পর্বতমালা ও মালভূমি অঞ্চল। এশিয়ার প্রায় মধ্যভাগে একটি বিশাল পার্বত্য অঞ্চল ও ওই পার্বত্য অঞ্চলের মাঝে কয়েকটি বিখ্যাত মালভূমি আছে। এখানকার অধিকাংশ পর্বতশ্রেণী দুইটি গ্রন্থি থেকে চারদিকে বিস্তৃত। প্রথম দুটি গ্রন্থি হলো পামির গ্রন্থি আর এটা আর্মেনীয় গ্রন্থি। কি, পামির গ্রন্থি, এটা কি আর্মেনীয় গ্রন্থি। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে এখানকার পাহাড় বা পর্বতগুলো অধিকাংশ দুইটা গ্রন্থি নিয়ে, একটা কি পামির গ্রন্থি, এটা হলো আর্মেনীয় গ্রন্থি। পামির গ্রন্থি কি, ভারতে জম্মু কাশ্মীর রাজ্যের উত্তরে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি পামির। এর আরেক নাম পৃথিবীর চাঁদ। তো আমরা কোথায় পাবো, এখানে আমরা পাবো যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তো এটা কোথায় আছে, জম্মু কাশ্মীর রাজ্যের উত্তরে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি। কোথায় আছে, জম্মু কাশ্মীর রাজ্যের উত্তরে, ঠিক আছে। তো এটা পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি, যার নাম পামির, এর অপরটার নাম হলো পৃথিবীর ছাদ। তো তাজিকিস্তানের অন্তর্গত পামির কমিউনিজম শৃঙ্গের উচ্চতা প্রায় 7500 মিটার, ঠিক আছে। তো পৃথিবীতে পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? অন্যান্য মালভূমির মতো পামিরের উপরিভাগটি কিছুটা সমতল এবং চারপাশের খাড়া ঢালযুক্ত। পামিরের পরিচয় শুধু মালভূমি হিসেবে নয়, এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। এর গড় উচ্চতা 4800 মিটার, এর জন্য পামিরকে বলে পৃথিবীর ছাদ। তো এশিয়া মহাদেশের পর্বত হৃদয়। এশিয়া মহাদেশকে পর্বত হৃদয় কেন বলা হয়? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ সুবিশাল বলে এশিয়ার ভূপ্রাকৃতি বৈচিত্র্যপূর্ণ। তো মহাদেশে কোথাও আছে প্রাচীন মালভূমি অঞ্চল, কোথাও সুবিস্তৃত সমভূমি, আবার কোথাও পার্বত্যভূমি। তবে এশিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক হলো মহাদেশটির মধ্যভাগ অত্যন্ত পর্বত সংকুলন
জন্য এশিয়া মহাদেশকে অনেক পর্বত হৃদয় বলা হয়ে থাকে, মানে অনেকে পর্বত হৃদয়ও বলে। মানে এখানে বলা হয়েছে যে যে এশিয়া মহাদেশটির মধ্যে যদি মনে করো এখানে সব কিছু ঠিক রাখতে হয়, তাহলে মধ্যভাগে মানে এখানে অনেক কিছু করতে হয়, ঠিক আছে। যেমন তো ওখানে কী বলা হয়েছে আমি আবার বলছি, যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া আয়তনে সুবিশাল বলে এশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। আমি আগে এখানে বলেছি, তো এখানে আয়তনে বেশি, তার জন্য এশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। মহাদেশের কোথাও আছে প্রাচীন মালভূমি, আবার কোথাও আছে কি সুবিন্যস্ত সমভূমি, আবার কোথাও আছে পার্বত্যভূমি, ঠিক আছে। তবে এশিয়ার যে ভূপ্রকৃতি বৈচিত্র্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক কোনটা? মধ্যভাগ অত্যন্ত পর্বত সংকলন, এজন্য এশিয়া মহাদেশকে কি বলা হয়? পর্বত হৃদয় বলা হয়। ওকে, এই পামির গ্রন্থি থেকে অনেকগুলি পর্বত সৃষ্টি হয়েছে। পামির থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়। হিমালয় পর্বতশ্রেণী মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের পূর্ব প্রান্ত থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে পাটকই, নাগা, লুসাই, আরকান, ইউমা ও পেগুয়ামা। তো কি আছে, এই যে হিমালয় পর্বতশ্রেণীর মাউন্ট এভারেস্ট, এই যে পামির থেকে দক্ষিণ পূর্বে, ঠিক আছে, পামির থেকে কি, পামির থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়। এই হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে সবচেয়ে হলো এভারেস্ট, কি মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, পর্বতশ্রেণী 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই যে মাউন্ট এভারেস্ট কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা হলো 8,848 মিটার। তো হিমালয়ের পূর্ব প্রান্ত থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে পাটকই, নাগা, লুসাই, আরকান, ইউমা ও পেগুইয়মা। তো আমাকে যদি এখানে প্রশ্ন করে যে পাটকই, নাগা, লুসাই এগুলা কি, এগুলো হলো পর্বতশ্রেণী, ঠিক আছে, কি এগুলা পর্বতশ্রেণী। তো এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তো হিমালয়ের উত্তরে আছে কারাকোরাম পর্বতশ্রেণী, এটি পামির থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত বিস্তৃত। হিমালয়ে উত্তরে একটা আর দক্ষিণে একটা, ঠিক আছে। তো উত্তরে কি আছে? কারাকোরাম পর্বতশ্রেণী, এটি পামির থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। কারাকোরাম পর্বতশ্রেণীর গর্ডেন অস্টিন বা K2 সিংহ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহ। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহের নাম কি? কারাকোরাম পর্বতশ্রেণীর গর্ডেন অস্টিন বা K2 সিংহ। ওকে, পামির থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে কুনলুন এবং আলটিনটাক পর্বতশ্রেণী। মানে পামির থেকে পূর্ব দিকে, ঠিক আছে, পামির মালভূমি থেকে পূর্ব দিকে কি বিস্তৃত হয়েছে? কুনলুন ও আলটিনটাক পর্বতশ্রেণী। চীনে এই পর্বতশ্রেণীর নানসান, সিংলিংসান, খিনগান নামে উত্তরে চলে আসছে এবং এরপরে খিনগান পর্বত উত্তর পূর্ব দিকে স্তানুভয় পর্বতের সঙ্গে মিশেছে, ঠিক আছে। তো পামির থেকে উত্তর পূর্ব কোণে বিস্তৃত হয়েছে তিয়ানসান, আলতাই, তারপর সয়ান, ইউব্রুনয়, তারপর হলো স্তনুভয় পর্বতশ্রেণী। পামির থেকে পশ্চিমে বিস্তৃত আছে হিন্দুকুশ পর্বতশ্রেণী। কি হিন্দুকুশ পর্বতশ্রেণী? এই পর্বতশ্রেণীর আরও পশ্চিমে অ্যালবোর্জ নামে একটি ধনুকের মতো বেঁকে আর্মেনীয় গ্রন্থি মিশে গেছে। তো পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিম সুলেমান ও ক্ষীরথর পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। এই পর্বতশ্রেণী আরও পশ্চিমে জাগ্রুস নামে আর্মেনীয় ভাষাতে বা গ্রন্থিতে মিশছে, ঠিক আছে। তো এখানে আমি যা আলোচনা করেছি, তো আশা করব সবাই খাতা মধ্যে নোট ডাউন করবে আর এমসিকিউ বানাবে। আমি এখন মেসেজ বক্সটা খুলে দিচ্ছি, তো তোমরা তোমাদের পছন্দের মতন প্রশ্ন বানিয়ে কি করবে, গ্রুপে পোস্ট করবে, তাহলে তোমরা শিখতে পারবে, ঠিক আছে। সাথে কিন্তু উত্তর লাগবে। তো আর্মেনীয় গ্রন্থি কি? এটি কৃষ্ণ সাগরের দক্ষিণ পূর্ব এই গ্রন্থি বা মালভূমিটি অবস্থিত। এই গ্রন্থি থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে দুটি পর্বতশ্রেণী, এটি হলো জাগ্রুস, এটা কি অ্যালবোর্জ, এবং উত্তর পশ্চিম দিকে দুটি পর্বতশ্রেণী, এটা কি পন্টিক ও টরাস। পন্টিক পর্বতশ্রেণী তুরস্কের উত্তর দিক দিয়ে এবং টরাস পর্বতশ্রেণীর তুরস্কের দক্ষিণ দিক থেকে বিস্তৃত হয়ে ভূমধ্যসাগরের তীব্র পর্যন্ত চলে গেছে।
হিন্দুকুশ পর্বতের একটি শাখা ককেসাস নামে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তো আশা করেছিলাম যে এখানে 1 ঘন্টার ভিডিও বানাবো, কিন্তু এখন 1 ঘন্টা পারিনি, মোটামুটি 25 মিনিটস বানিয়েছি। তোমরা দেখে নিও, বাকি রেস্ট অফ নাম্বারগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।